কিন্তু তার নিজের গান নয় কেন? তাহলে বাংলা গানটা এগোবে কি করে? হ্যাঁ, আমার 7-8টা গিটার থাকা সত্ত্বেও আরেকটা গিটার কেনা। প্রজাপতি দক্ষের 2 কন্যা তথা কাশ্যপ মুনির 2 স্ত্রী এবং অদিতি। তো দিতির সন্তানরা ছিলেন হচ্ছে দৈত্য এবং অদিতির সন্তানরা ছিলেন হচ্ছে দেবতা। ঠিক একই রকমভাবে আমাদের মানুষের মধ্যেও সুর এবং অসুর আছে। যারা সুর বোঝে না বা সুরকে সম্মান করে না তারাই অসুর বলে মনে করি। তো তারা তো আলাদা কোনো গ্রহ থেকে আসেনি, আমাদের মানুষের মধ্যেই, যাদের টিউনিংটা ঠিক নেই। আমরা হয়তো সেইভাবে চিত্রায়িত করেছি সেটাকে মোটা অর্থে, কিন্তু মানুষের মধ্যেই আছে সেগুলো। তো আজকে সুর নিয়ে জেহাদ যতই হোক, আলটিমেটলি আমার মনে হয় আমরা যারা আশাবাদী তারা এই সুরের সঙ্গে থাকবো, অন্তত বুঝি না বুঝি অন্তত ভালোবেসে থাকতে পারি। তো ঠিক সেই কারণেই আজকে এখানে এসেছি। আমার প্রিয় বন্ধু ভাই অনিন্দ বিশ্বাস, যে নিভৃতে সুর সাধনা করে, তার সেরকম প্রচার প্রসার নেই, সে লোকের সমক্ষে সেইভাবে আসেও না, কিন্তু সুর সাধনা করে। তো ওর থেকেই শুনি। গিটার বিভিন্ন রকম হয়। এটা মেড ইন চায়না হলেও হ্যান্ডক্রাফটেড এই গিটারটা। যে একটা জিনিস খালি আমি জানতে চাই, এই যে তুমি বাজাও, এই যে সুর সাধনা করো, এই সুর সাধনার পেছনে তোমার কি ইন্সপিরেশনটা কি? দেখো, আমি এই ইনস্ট্রুমেন্টটার সঙ্গে বা মিউজিকের সঙ্গে প্রায় 1992 সাল থেকে জড়িত। তার আগে বাবা তবলা কিনে দিয়েছিল। তবলাটা বেশি দিন হয়নি, 1 বছর শেখার পরে বুঝে গেছিলাম যে ওটা আমার দ্বারা হবে না। তো গিটারটা, সে এক অন্য গল্প, কোনো একদিন বলবো গিটারটা কিভাবে মাথায় আসলো। গিটারটা শেখার পরে বা এই এতদিনের মিউজিক্যাল জার্নিতে তার সঙ্গে সঙ্গে আমার বিভিন্ন ধাপ চেঞ্জ হয়েছে। আমি সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি, ফটোগ্রাফি নিয়ে তো জানোই তুমি, ফটোগ্রাফি নিয়েও অনেকটাই দূর এগিয়েছি। সব কিছু করার পরেও আমার মনে হয়েছে গিটারটা সঙ্গে ছিলই, মিউজিকটা। আর একটা জিনিস যেটা আমি পারি না সেটা হচ্ছে রং, মানে ছবি আঁকতে পারি না খুব একটা ভালো। তো আমার মনে হচ্ছে যে আমার এই আজকে এই মানে সেকেন্ড হাফের জীবনের এসে আমার যেটা মনে হচ্ছে যে দুটো মাধ্যম আছে, যে দুটো মাধ্যমে ভীষণভাবে মনটাকে শান্ত করে বা একটা একটা স্বর্গীয় অনুভূতি দেয়। দুটো জিনিস, একটা হচ্ছে ছবির ওপর রং করা। আমি পেন্সিল স্কেচ যারা করেন তাদেরও হয়তো অতটা হয় কিনা আমি জানি না, রং চাপানো, যখন একটা রঙের উপর আরেকটা রং চাপানো হয়, ব্লেন্ড হয়, সেইটা যেমন ঠিক তেমনিভাবে মিউজিকটাও তাই। যখন একটা নোট যখন বাজে, কিচ্ছু না, যদি একটা শুধু 3টে, মনটা অটোমেটিক্যালি একটা মানে শান্ত জায়গায় চলে আসবে। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না। যেমন কনসার্টে হয় আর কি, কনসার্টের টাইম কোনোদিন সরকারি নিয়ম যেটা থাকে সেখানটা সেই অবধি থাকে না, কোনোদিন থাকে। একটা তোমার থেকে একটা তোমার প্রিয় একটা নোটেশন বা টেকনিক্যাল ব্যাপারগুলো আমার জানা নেই, এইখান থেকে কিভাবে সুর তৈরি হয়, এই গিটারে কিভাবে কি হয়। টেকনিক্যাল ব্যাপার বলতে কি, আমি না সেটা আমার জানার দরকারও নেই, কারণ আমি তো সেইভাবে চর্চাও করি না, আমার জাস্ট খালি ভালো লাগে, আমি ভালোবেসে আর কি। আমি শুধু নিজে সঙ্গীত চর্চা করি বা এরকম না। আমি তো একটা সময় ব্যান্ড করতাম, যার ফলে আমার মধ্যে না বাংলা গান নিয়ে একটা অবসেশন আছে। মানে আমি খুব অবসেসড ব্যাপারটা বাংলা গান নিয়ে, সে যেরকমই বাংলা গান, এটা আমি খুব দৃঢ়ভাবে করি। এবং এই নিয়ে আমার যে যিনি গুরু,
তার সঙ্গে আমার বিস্তর কথা হয়েছে। উনি আবার একটু ভালো লেখা টেখার পক্ষপাতী, ভালো লেখা, ভালো সাহিত্য হতে হবে গান। আমি বিশ্বাস করি না সবসময়। আমি বিশ্বাস করি প্রথমত হচ্ছে সারভাইভ করার মতন জায়গায় থাকতে হয়। তার জন্য কেউ যদি তার কারো কথাটা একটু কমজোরিও হয় তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু লিখতে হবে প্রত্যেকে। ইয়াং জেনারেশন সেই ফিরে গিয়ে আজ থেকে 50 বছরের গান রিমেক করে গাইছে, ভীষণ ভালো গায় সবাই, কিন্তু তার নিজের গান নয় কেন? তাহলে বাংলা গানটা এগোবে কি করে? সারা পৃথিবী যেখানে নতুন গানে এগিয়ে যাচ্ছে, পুরোনো গান তো থাকবেই, স্টকটা তো বাড়তে হবে। বাংলা তখনই একটা, যে কোনো একটা জাতি তখনই মানে বড় হয় যখন তার শিল্প সংস্কৃতিটাকে বড় হয়। কোনো একটা জায়গায় মানে ওই বদ্ধ পুকুরের মতন আটকে না থেকে নতুন নতুন শাখা পোশাখা বিস্তৃত হবে। তা হোক না ভীষণ সরু, হ্যাঁ, ভীষণ সরু, অল্প জল হোক, কিন্তু হোক তো। তুমি দেখবে নতুন ছেলেমেয়েরা একমাত্র মানে কপি গান সব গাইছে। আমি 1996 সালে মাথাভাঙার কোনো একটি ব্যান্ডে, মানে ব্যান্ড এখন বলা হয়, তখন অর্কেস্ট্রা বলা হতো, বাজাতাম বেশ কিছুদিন, বছর দুয়েক বাজিয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে এই গানগুলো কেন গাইব? শুধুমাত্র দর্শককে মনোরঞ্জন করার জন্য গাইব? সে তো মনোরঞ্জন অন্যভাবেও করা যেতে পারে। আমি শুধু মনোরঞ্জক হিসেবে নিজেকে রাখতে চাইনি। তো সেই ছোটবেলা থেকেই একটু একটু লিখি, হয়তো ভুলভাল লিখি, কিন্তু শুধু আমি লিখি না, আমি সবাইকে ইন্সপায়ার করি। আমি সবাইকে বলি যে নতুন গান করো। আমার যারা স্টুডেন্ট, আমি তাদেরকেও বলি যে মিউজিকটা এমনভাবে শেখো যাতে নিজে কিছু করতে পারো। অন্যের গান কপি করে তোমার কাছ থেকে কেউ শুনবে না। আমি তো কিশোর কুমারের গান কিশোর কুমার ছাড়া অন্য কারো কাছ থেকে শুনতে মানে পছন্দ করবো না, ঠিক আছে? তা সে তার পরিবর্তে যদি সে একটা খুব পাতি কথা দিয়েও গান গায়, একদম সাধারণ কথা, সাধারণ মানের সুর দিয়েও গান গায়, আমি তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করব ওই কিশোর কুমারের গানটা হুবহু কিশোর কুমারের মতন করার চেয়ে। হ্যাঁ, এবার সবার দ্বারা সেটা সম্ভব হয় না। হ্যাঁ, সেই সঙ্গে এটাও বলবো যে আমি অপছন্দ করি না যারা কিশোর কুমারের গান করেন বা অন্যের গান করেন, যারা ট্র্যাকে গান করেন, একদম অপছন্দ করি না। বরং আমি তাদেরকেও ভীষণ অ্যাপ্রিসিয়েট করি যে তারা সন্ধেবেলা ওই কোনায় গাছতলায় দাঁড়িয়ে অকারণ আড্ডা মারার চেয়ে গান বাজনাটা করেন। সে সুরে করুক, বেসুরে করুক, হোয়াট এভার, গান বাজনা তো কারো ক্ষতি করে না, বরং তার সময়টা ভালো যায়। কিছু লোক সেটা দিয়ে অনুপ্রাণিত হয়, আরও কিছু লোক অ্যাড হয়, ঠিক আছে? আমার ভীষণ ভাল লাগে। যে কোনোভাবে যে কেউ গান বাজনা করলে, সে দোতরাই বাজাক, সে বাঁশিই বাজাক, সে ট্র্যাকেই গান গাক, সে ট্র্যাকে বেসুরো গান গাইলেও আমার ভাল লাগে যে অ্যাটলিস্ট সে গান বাজনাটা করছে। ওই সময়টা অন্য কিছুও সে করতে পারতো, মানুষের পেছনে লাগতে পারতো, সমাজের ক্ষতি করতে পারতো। তার পরিবর্তে সে গান বাজনাটা করছে। গান বাজনাটা এমন একটা জিনিস, আর সবচেয়ে বড় কথা আমি আগেও বলি, গান বাজনাটা তো কারো পৈতৃক সম্পত্তি নয় যে গান বাজনাটা শিখেই করতে হবে বা কিছু, ভীষণ ভালো হলেই করা যাবে, না হলে করা যাবে না, এটা আমি বিশ্বাস করি না। গান বাজনাটা ঠিক আলো জল বাতাস যেমন কাউকে কম কাউকে বেশি দেয় না, বাতাস যেমন সবাইকে অক্সিজেন সমানভাবে দেয়, একটা ভালো মানুষ, একজন শয়তান, একজন সাধু, একজন চোর, প্রত্যেককে একইভাবে অক্সিজেন দেয়। মিউজিকটাও ঠিক প্রাকৃতিকই তো। সুতরাং মিউজিকটাও সবার, কারণ পৈতৃক সম্পত্তি নয়। হ্যাঁ, কেউ হয়তো একটু ভালো গান, কিন্তু হয়তো কেউ ভালো গান না, কিন্তু সে হয়তো তার থেকে অনেক বেশি ভালোবাসেন গান বাজনাটাকে, যার ফলে মিউজিকটা কারো একার সম্পত্তি নয়। আমার তোমার ভিডিওর মাধ্যমে যত মানুষের কাছে মানে আমরা পৌঁছবো, আমার একটাই অনুরোধ সবার কাছে, যে এই যে একটা মানে ভয়ঙ্কর ব্যস্ততার মধ্যে বা একটা দুঃসময়ই প্রায়, মানে আমরা এমন একটা সময় যখন আমাদের মানে এত কিছু আমাদের আর্ন করতে হয় যে সারাটা দিন চলে যায় প্রায়, ঠিক আছে? শুধু খাওয়ার জন্য আর্ন করতে গেলে হয়তো 2 ঘন্টা কাজ করলেই হয়ে যেত সারাদিনে। তো যাই হোক, তাহলে অনেক অবসর সময় থাকতো। এই এত পরিশ্রমের পরে যেটুকু সময় পাওয়া যায় সেটুকু সময় অন্য কোথাও ব্যয় না করে একটু গান বাজনা একটুখানি করলে দেখবেন সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সবাই গান বাজনা করুন, তাতে সবার ভালো লাগবে, সবাই একটু একটু করে বুঝতে শিখবে,
কে কি বলতে চাইছে সেটাও বুঝতে শিখবে, সবাই সবাইকে রেসপেক্ট করতে শিখবে, সবাই সবাইকে ভালোবাসতে শিখবে। এই পৃথিবীটা সুরময় হয়। একদম একদম। আমার কথা দেখো এই না, যে তোমাকে আজকে আমি শুরু করেছিলাম আজকে যদি সুর তোমার- আর অসুর নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওই ওই ওষুধ ওই সেন্সে থাকবে না, বলছি। ওষুধ থাকবে না, একদম তাই। ওষুধ থাকবে না একটা জায়গায় এসে, ওষুধ থাকবে না। এটা মানে তুমি দেখবে যেই সব কান্ট্রিতে মিউজিক ভীষণভাবে পপুলার, মানে প্রায় 90% লোক বা 95% লোক মিউজিক শোনে বা করে, সেই সব দেশে অশান্তি ভীষণ কম। ইউরোপিয়ান বেশ কিছু কান্ট্রি আছে যেসব দেশে কোনো অশান্তি নেই প্রায়। তার কারণ হচ্ছে দেয়ার মানে মিউজিক্যাল, ওরা সবসময় মিউজিক মাইন্ডে থাকে, যাচ্ছে তো গান শুনতে শুনতে যাচ্ছে, কারোর সঙ্গে দেখা হলে হাই হ্যালো ভাই ওই গানটা শুনেছো, দারুণ, আধ ঘন্টা গানটা নিয়ে কথা হলো, ঠিক আছে। আর আমি যেটা বলতে চাইছিলাম যে সুরটা কিরকম ভাবে আপগ্রেড হয়, তুমি আজকে একটা নোট হয়তো বাজালে, তোমাকে আমি একটা ছোট্ট জিনিস একটা শেয়ার করি তোমার দর্শকের মাধ্যমে। ধরো এই একটা কিবোর্ড, খুব সহজ ইনস্ট্রুমেন্ট, একটা সহজ এই কারণেই টিপলেই বাজে, এটা টিপলেই বাজে, টিপলেই বাজে। এটা তোমাকে একটা ছোট জিনিস, ধরো এইটুকু দিয়ে তুমি একটা সন্ধ্যা কাটিয়ে নিতে পারো। যেদিন একটা সন্ধ্যা কাটবে, দ্বিতীয় সন্ধ্যাটা তো তোমার মনে হবে আরো 3টে নোট বাজাই, তুমি বাজাতেও পারবে। এবার এই করতে করতে 7টা দিনের মধ্যে দেখবে তুমি অনেকটা বাজাতে পারছো, তখনই খিদেটা আস্তে আস্তে আরো বাড়বে। এবার যখন তোমার মধ্যে খিদেটা বাড়বে, তখন তুমি তোমার সামনের যেই লোকটা আরো তোমার চেয়ে অনেক বছর আগের থেকে মিউজিক করে, তার খিদেটাও তুমি টের পাবে যে আমারই এত খিদে, তাহলে ওর কত খিদে। তখনই রেসপেক্টটাও বাড়বে, আর আস্তে আস্তে না সব কিছু ভুলে গিয়ে একটা মিউজিক্যাল একটা পরিবেশ তৈরি হবে। হ্যাঁ, এবং দ্বন্দ্ব, দ্বিধা, বিতর্ক সব থাকবে, তাও কোথাও যেন একটা বন্ধুত্ব থাকবে সুর দিয়ে, একটা সুরের সুতো দিয়ে সবাই বাঁধা থাকবো আমরা। আজকের এই ভিডিওটা সেই অর্থে নয়, আজকে একটা নিছকই আড্ডা, বন্ধু ভাই, তো সেই রেসপেক্টেই একটা সন্ধ্যা, সুরেলো সন্ধ্যা। তো সুরের যে বিষয়টা শুরুতেই বলেছিলাম, সুর এবং অসুর, এটা একটা মোটা কথায় সুর অসুর, অসুরের বানামটাও আলাদা। তো কিন্তু বিষয়টা হচ্ছে আজকে হেমলিনের বাঁশিওয়ালা আমরা জানি, বাঁশির সুরে মনুষ্যতর প্রাণী, মনুষ্যতর প্রাণীদের আমরা যতটুকু জানতাম জৈবিক বিষয়গুলো, তাদের যে বায়োলজিক্যাল কোয়েস্ট, তার উপরেই সমস্ত তাদের সব কিছু পরিচালিত হয়, খাদ্য সংগ্রহ এবং সার্ভাইভাল। সেখানে তারাও সুরে মোহিত হচ্ছে, এটা প্রমাণিত আজকে। তো সেখানে আমরা মানুষ কি করে অসুর থাকতে পারি? আজকে সুরের বিরুদ্ধে জেহাদ যতই হোক না কেন, সুরের বিরুদ্ধে জেহাদ হচ্ছে, এটা মেনে নিতেই হবে। তারপরেও কিন্তু সুরই সারভাইভ করছে এবং করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা যারা সুরকে ভালোবেসে, অন্তত ভালোবাসি, তাদের তো ধন্যবাদ এবং শুভরাত্রি বন্ধুরা। আপনাদের জীবন সুরময় হোক, সবাই সুর নিয়ে থাকুন জীবনে, এবং জীবনে যতই পরিস্থিতি আমাদের এরকম হয়, মানে অসুর আমাদের জীবনে আমরা না চাইলেও ভর করে, তারপরেও সুরময় হবে এবং আলো আসবে। সুরের বিরুদ্ধে জেহাদ যতই করুক, আবার সুরেরই প্রতিষ্ঠা হবে এই পৃথিবীতে, এটাই একমাত্র কামনা নিয়ে গল্প আজকের এই সন্ধ্যার আড্ডা। এবং এখানে আরেকজন এসছে,